চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, আঞ্চলিক কমান্ডার সহ হুজির ৫ সদস্য আটক, ১২টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বই জব্দ। তাজুল ইসলাম এবং নাজিম উদ্দিন একে খান রোড থেকে একদম ভোরের দিকে তাদেরকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে ৩ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ফারজানা বুমু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশেষ জজ আদালতে বেগম জিয়ার উপস্থিতিতে দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন মুলতবির আবেদন মঞ্জুর করে ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ। নাটোরের ৩ যুবলীগ কর্মী হত্যার ঘটনায় প্রশিক্ষিত বিশেষ বাহিনীকে দায়ী করে পরিবারের হত্যা মামলা, আসামি করা হয়েছে অজ্ঞাত ১৬ জনকে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসির সঙ্গে মেয়র প্রার্থীদের সংলাপ, আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাখাওয়াতের, অস্ত্রবাজ আর বহিরাগতদের আটকের দাবি আইভির। দুর্নীতি ইস্যুতে বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো অবস্থানে, রাষ্ট্র এখন দুর্নীতি প্রতিরোধে সক্ষম, অভিমত টিআইবি। সমুদ্রের তলদেশ দিয়ে জ্বালানি তেল সরবরাহে মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ পাইপলাইন নির্মাণে চীনের সাথে চুক্তি সই, পরিবহন করা যাবে দ্রুত সময়ে। এবং পরিকল্পনাহীন সড়কের জ্বলন্ত উদাহরণ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, ল্যাবরেটরি কর্তৃপক্ষ বাস বের জন্য খানিক জায়গা ছাড়লেই সমাধান সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ১২টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। ভোর থেকে টানা ৪ ঘণ্টার অভিযানে এদের আটক করা হয়। এর আগে আটক করা হয় আরও ২ জঙ্গি সদস্যকে। আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র লুট ও কারাগারে আটক হুজির শীর্ষ নেতাদের ছিনিয়ে নিতেই আটককৃতদের পরিকল্পনা ছিল বলে জানায় র্যাব। বৃহস্পতিবার সকালে নগরী পাহাড়তলী উত্তর কর্নেলহাট এলাকার মুকিম তালুকদার বাড়ির আশেপাশে অবস্থান নেয় র্যাব। পুরো এলাকাটি কর্ডন করে রাখে র্যাবের অন্তত ১৫০ সদস্য। উৎসুক মানুষের ভিড় জমে যায় আশেপাশে। উপস্থিত হয় ফায়ার সার্ভিসের টিমও। সেখানকার দোতলা একটি বাড়ি লক্ষ্য করে চলে র্যাবের তৎপরতা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে দরজা ভেঙে বের করে আনা হয় ৩ যুবককে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের তুলে নেওয়া হয় র্যাবের একটি গাড়িতে। আটককৃতরা সবাই হুজির শীর্ষ পর্যায়ের নেতা। নাশকতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা এই বাড়িতে সমবেত হয়েছিল। তাজুল ইসলাম এবং নাজিম উদ্দিন একে খান রোড থেকে একদম ভোরের দিকে তাদেরকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে র্যাব 7 কর্তৃক এখানে আসে। পরবর্তীতে আমরা ভিতরে দরজা ভেঙে যখন ঢুকে তাদেরকে ৩ জনকে আটক করা হয়েছে এবং এই ৩ জনের পরিচয় যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছি, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ হাফেজ আবুজাল গিফারি, নূরে আলম এবং ইফতিসাম আহমেদ, আমরা যেটা হরকাতুল জিহাদ হুজিবি সদস্য। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো একটি স্থাপনায় তারা হয়তো তড়িত কোনো নাশকতা সৃষ্টি করবে এবং সেখান থেকে অস্ত্র গোলাবারুদ লুট করে পরবর্তীতে কিন্তু জঙ্গি কার্যক্রমের সঙ্গে তারা ব্যবহার করবে, এরকম একটি তথ্য আমাদের কাছে ছিল। জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত বাসাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মচারী হাজী মনসুর আহমেদের। গত ১৫ থেকে ২০ দিন আগে জঙ্গিরা নিজেদের গার্মেন্টস কর্মী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিল। বাড়িটা মনসুর আহমেদের। সে সিটি কর্পোরেশনে দারোয়ান হিসেবে আছে। ২-৩ দিন হলো এই ভাড়াটিয়ারা আসছে, জাস্ট ২-৩ দিন। এরা বোধহয় আর মানে এটা সম্বন্ধে এলাকার লোকও আইডেন্টিফাই করতে পারেনি। গার্মেন্টসে চাকরি করবে এরকম হবে যে আর কি। আমার চাচি বলছে যে ১০০০ টাকা দিয়ে গেছে, আমি ওয়াইফ এবং আইডি কার্ড নিব। ওটুকুর চলে গেছে, ওরা রাতে ২টা বাজে আসছে। অভিযানের সময় ল্যাপটপ সহ বেশ কিছু নথিপত্র পুড়িয়ে দেয় জঙ্গিরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি গ্রহণে মুলতবি চেয়ে আবেদন মঞ্জুর করেছেন আদালত। বেগম জিয়ার উপস্থিতিতে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। কড়া নিরাপত্তায় দুপুরে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি আদালতে আসার আগেই আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য মুলতবি চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। বেগম জিয়ার উপস্থিতিতে এ নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয় পক্ষ। বেগম জিয়ার আইনজীবীরা উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকার বিষয়টি তুলে ধরেন, কিন্তু মামলাটির কার্যক্রম মুলতবি রাখতে উচ্চ আদালত কোনো নির্দেশনা দেননি বলে যুক্তি দেন দুদকের আইনজীবীরা। এই অবস্থায় প্রথমে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েও পরবর্তীতে বেগম জিয়ার আইনজীবীদের আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিনের মতো কার্যক্রম মুলতবি করেন বিচারক আবু আহমদ জমাদার। উনি তো বেগম খালেদা জিয়া, ওনাকে বারবার বলছেন যে আপনি সাক্ষী দেন, আপনার বক্তব্য প্রদান করেন। আদালত নীরব, উনি চুপ করে বসে রয়েছেন, উনি বক্তব্য দিচ্ছেন না। তাহলে আমরা কি করব? উনি কি করবেন? সকল টাকাই চ্যারিটি অরফানেজ ট্রাস্ট মামলা ব্যাংকে আছে। এটা সম্পূর্ণ অসত্য এবং মাননীয় আদালতকে বলছি, আদালত অভিপক্ষ শুনে আগামী 15 তারিখে অর্থাৎ 15 ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নারায়ণগঞ্জ থেকে সকল অস্ত্রধারী, সন্ত্রাসী ও বহিরাগতদের বের করে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আবারও নির্বাচনে সেনা মোতায়েন কথা বলেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের বক্তব্য তুলে ধরেন মেয়র প্রার্থীরা। বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 7টি দলের মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন কমিশনার জাবেদ আলী আশ্বাস দেন, সিটি নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। এ সময় তিনি প্রার্থীদেরও সহায়তা চান। নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা, অভিযোগ কিংবা মতামত জানতে এবং নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রার্থীদের জানাতে মেয়র প্রার্থীদের সঙ্গে বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন। সিটি কর্পোরেশন নির্বাচনে অবিলম্বে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে অবশ্যই এখানে মোতায়েন করতে হবে। অনেক ক্ষেত্রে আমার যে পোস্টার রয়েছে সেই পোস্টার ছিঁড়ে ফেলে সরকারি দলের প্রার্থীর পোস্টার লাগানো হচ্ছে, সেই ছবির ভিডিও আমাদের কাছে আছে। এখানে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেন নাই। এই নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য একটি আস্থার পরিবেশ এখনো তৈরি হয়নি। আমি মনে করি একটা আস্থার পরিবেশ আপনারা তৈরি করবেন। অস্ত্রধারীর কথা যেটা বলেছে, অবশ্যই সে যে হোক, সে যদি আমার ভাইও হয়ে থাকে, তার কাছে যদি কোনো ধরনের অবৈধ অস্ত্র থাকে সেটাও যেন প্রশাসন গ্রেফতার করে। আমি কোনো ধরনের ফেভার প্রশাসনের কাছ থেকে চাই না। এবং যদি নারায়ণগঞ্জ শহরে এই ধরনের অস্ত্রশস্ত্র থাকে, আমি মনে করি আমার এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত সাহেবের থেকে আমার জীবনের রিস্ক আরো বেশি। এবং আমি আমার জীবনের নিরাপত্তার স্বার্থেই বলবো যে নারায়ণগঞ্জ শহরে যাতে কোনো বহিরাগত, কারো কাছে যেন অবৈধ কোনো ধরনের অস্ত্র, এই ধরনের কোনো কিছু না থাকে। আমি যদি রাস্তায় গণসংযোগে যাই, সেখানে যদি হাজার হাজার মানুষ নেমে আসে, আমার পক্ষে কিন্তু সম্ভব না তাদেরকে তাড়িয়ে দেওয়া। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমি ঠিক এইবারও দাবি করছি এবং আমার মনে হয় অন্য প্রার্থীর চেয়ে এই জিনিসটা আমারই বেশি দরকার। আপনারা ভোটারের কাছে যাবেন, আচরণ বিধি মেনে তাদের কাছে আপনারা আপনাদের ইস্তেহার বা আপনারা কি করতে চান সেটা উপস্থাপিত করবেন। নমিনেশনের দিন থেকে আরম্ভ করে নির্বাচনের যে প্রাথমিক ফলাফল দেওয়া হবে, এর মধ্যে যে কাজকর্ম সম্পন্ন হবে সব কাজই আপনাদের চোখের সম্মুখে হবে। আপনারা শুধুমাত্র ভরসা করবেন ভোটারদের উপরে এবং ভোটাররা তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন। এই মুহূর্তে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এবং এখানে আমরা যেমনটি দেখেছি যে 7 জন মেয়র প্রার্থী তারা যে যার মতো করে তাদের অবস্থান বা তাদের যে অভিযোগগুলো ছিল এগুলো নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছে এবং এর মধ্যে যে অভিযোগগুলো ছিল, কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বিষয়টি ছিল, তো একটি ছোটখাটো অভিযোগ ছিল, কিন্তু সবার কিন্তু কথাই ছিল যে
এখন পর্যন্ত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বা প্রচার প্রচারণা তারা যেভাবে চালাচ্ছেন, এই পুরো বিষয়টিতে কিন্তু তারা সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। 7 জন প্রার্থী বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রয়েছে এবং এভাবে চলতে থাকলে একটি সুষ্ঠু নির্বাচন 22 ডিসেম্বর হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি বিএনপির প্রার্থীকে আমরা দেখেছি, তিনি আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের বা যেহেতু তিনি সরকার দলীয় প্রার্থী সেই প্রভাব খাটানোর অভিযোগ করেছেন। কিন্তু এর পক্ষান্তরে যখন পরবর্তীতে সেলিনা হায়াৎ আইভী কথা বলছিলেন, তিনি কিন্তু স্পষ্টভাবেই বলে দিয়েছেন তার পক্ষ থেকে কিংবা তার দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটেনি এবং এটা তিনি দৃঢ়ভাবেই বলেছেন। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তিনি সরকারি দলের প্রার্থী হলেও তিনি সেই ধরনের কোনো প্রভাব বা বাড়তি কোনো সুবিধা নেয়ার চেষ্টা করছেন না এবং তিনি বলছেন যে তিনি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ভবিষ্যতেও থাকবেন না বা করবেন না বলেও তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি আরও একটি বিষয় যে উঠে এসেছে, অ্যাডভোকেট সাখাওয়াত তিনি কিন্তু আসলে আজকেও সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলেন। তবে বাকি যে প্রার্থীরা রয়েছেন, বাকি 6 জন, তাদের পক্ষ থেকে কিন্তু আজকে সেনা মোতায়েনের বিষয়টি তাদের কাছ থেকে ওভাবে উঠে আসেনি। এইদিকে এই সবার কথা শুনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার জাবেদ আলী ছিলেন এখানে এবং তিনি কিন্তু স্পষ্টভাবেই বলেছেন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে তিনি বরাবরই যেটা নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল যে কমিশনের এই ভূমিকার পাশাপাশি প্রার্থীদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি দলমত নির্বিশেষে সব প্রার্থীকেই বলেছেন আচরণবিধি সঠিকভাবে মেনে চলতে এবং আচরণবিধি যদি প্রার্থীরা মেনে চলে কমিশনের পক্ষে এই নির্বাচন পরিচালনা করা আরো সহজ হবে। এবং সবকিছু মিলিয়ে ওভারঅল এই আলোচনার মত বিনিময় সভায় অনেক বিষয় ক্লিয়ার হয়েছে এবং সবকিছু মিলিয়ে যেটা বলা যায় যে সবার পক্ষ থেকে এই 22 ডিসেম্বর নির্বাচন সুষ্ঠু করার জন্য সবাই একসাথে কাজ করার কথা জানিয়েছেন। নির্বাচন কমিশনার জাবেদ আলীর সঙ্গে মেয়র প্রার্থীদের বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। যাচ্ছি পরের সংবাদে। আমাদের রাষ্ট্র কাঠামো এখন আগের চেয়ে অনেক বেশি দুর্নীতি প্রতিরোধে সক্ষম বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধী দিবসকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দুর্নীতি ইস্যুতে আমরা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। এছাড়া সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ মানববন্ধনে আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ.ম.শ. আরেফিন সিদ্দিক। কমিশন বাস্তবায়ন করে রাষ্ট্র কাঠামো আগের তুলনায় অনেক বেশি দুর্নীতিকে প্রতিরোধ করার মতো শক্তি অর্জন করেছে, সামর্থ্য অর্জন করেছে এবং সেই কারণে আমরা সরকারকে সাধুবাদ জানাই। আন্তর্জাতিক তুলনামূলক মাপকাঠিতে আগের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি। 2001 থেকে 2005 আমাদের অবস্থান সর্বনিম্নে ছিল দুর্নীতির মাপকাঠিতে, আন্তর্জাতিক তুলনামূলক মাপকাঠিতে। তার জায়গায় আমরা 13 স্থানে আছি এবং 100-র মধ্যে 25 নাম্বার স্কোর পেয়ে আমরা বলতে পারি এক অর্থে যে আমাদের কিছুটা অগ্রগতি হচ্ছে। জ্বালানি তেল সরবরাহ করতে সমুদ্রের তলদেশ দিয়ে কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত 220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণে চীনের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী নির্বাচনের আগে যথাসময়ে এসব উন্নয়ন প্রকল্প শেষ করতে কর্মকর্তাদের তাগিদ দেন। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো। এ সময় উভয় দেশের জ্বালানি তেল বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বড় জাহাজে করে আমদানিকৃত জ্বালানি তেল সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত কম সময়ে পৌঁছানো সম্ভব। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী 2018 সালের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হবে উল্লেখ করে বলেন, এটি চালু হলে বছরের তেল পরিবহনে বাংলাদেশের সাশ্রয় হবে প্রায় 1000 কোটি টাকা। এই ধরনের একটি প্রজেক্ট যুগান্তকারী প্রজেক্ট বাংলাদেশের জন্য, যে আজকে এটা শুরু হতে যাচ্ছে। প্রতি বছর প্রায় 1000 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পারবো এই প্রজেক্ট থেকে। এটা কেবল একটা পাইপলাইন না, এই সিঙ্গেল মোরিং বয়া সহ এই টোটালকে কারা ম্যানেজমেন্ট করবে, এটার জন্য কি আলাদা কোম্পানি করব না কারা করবে, এই বিষয় নিয়ে আপনারা এখনই চিন্তা ভাবনা করতে হবে। এটার জন্য একটা গ্রুপ থাকতে হবে,
যারা এটা ম্যানেজমেন্ট করবে। সরকার আর 2 বছর এরপরে ইলেকশন। আমরা চাই সমস্ত প্রজেক্টগুলো অন্তত আগামী 2-1 মাসের মধ্যে যেন অন্তত গতি পেয়ে যায়, অন্তত চলে আসে। দুপুরের সময়ে আরো থাকছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদ ও রক্তক্ষয়ী সংঘর্ষের 1 মাসেও সুগার মিল কর্তৃপক্ষের সঙ্গে মেটেনি দ্বন্দ্ব, আলোচনার মাধ্যমে নিষ্পত্তির তাগিদ। নাটোরের 3 যুবলীগ কর্মী সাব্বির আব্দুল্লাহ এবং সোহেল হত্যার ঘটনায় অজ্ঞাত 16 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত সাব্বিরের মা। গতকাল রাতে সাব্বিরের মা রুখসানা বেগম বাদী হয়ে নাটোর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় একটি বিশেষ প্রশিক্ষিত বাহিনী পরিকল্পিতভাবে নিজেরা অথবা প্ররোচিত হয়ে অপহরণের পর তাদের হত্যা করে। গত 3রা ডিসেম্বর রাতে সদর উপজেলার তকিয়া বাজারে তারা একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একটি কালো ও একটি সাদা মাইক্রোবাসে 15 থেকে 16 জন সাদা পোশাক পরিহিত সশস্ত্র লোক র্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা। পরে 5 ডিসেম্বর দিনাজপুরের খোড়াঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ছয় থেকে 7টি রাস্তা বিভিন্ন দিক থেকে এসে যুক্ত হওয়ায় যানজটের অবর্ণনীয় দুর্ভোগ সায়েন্স ল্যাবরেটরির মোড়ের নিত্যসঙ্গী। সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষ খানিক জায়গা ছাড়লেই রাজধানীবাসী এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে পারে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা আরও বলছেন, মোড়টি ত্রুটিপূর্ণভাবে বিন্যস্ত হওয়ায় অন্য কোনো পন্থায় এর সমাধান অসম্ভব। যদিও কর্তৃপক্ষের মত, মিরপুর রোড ধরে যে মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে সেটি নির্মিত হলে এই মোড়ে দুর্ভোগ অনেকটাই কমবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। সেলিম মৃধা মোহাম্মদপুর টু মতিঝিল রুটে দীর্ঘ 23 বছর ধরে বাস চালান তিনি। আগে খুব একটা সময় না লাগলেও গত কয়েক বছর ধরে এই রুটে যানজটে নাকাল হচ্ছেন সেলিম। আর এ পথে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় সায়েন্স ল্যাবের মোড়ে। স্কুল টাইমে মিক্সাম 1.5 ঘন্টা লাগে সায়েন্স ল্যাব হইতে মোহাম্মদপুর থেকে। এই মোড়টা সিঙ্গেল পড়লে মিক্সাম 20 মিনিট জায়গা টার্নিংটা লইতে। এটি না হয়েছে আবাসিক এলাকা না বাণিজ্যিক, স্কুল কলেজ মার্কেট সবই আছে সায়েন্স ল্যাব এলাকায়। আরও আছে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য। এ মোড়ের সবগুলো সড়কেই চলে রিকশার মতো অযান্ত্রিক যান। একে তো সড়কের পরিকল্পনাহীন নির্মাণ, তার উপর এসব উটকো ঝামেলায় নাকাল এ পথে চলাচলকারী লাখো মানুষ যে হেঁটেও যাবে সেটাও পসিবল হচ্ছে না। সামান্য একটু জায়গা, এই জায়গাটুক মানে যাইতে 1 ঘন্টার উপর সময় লাগে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীন এ মোড়ের সমাধান অসম্ভব। তবে সায়েন্স ল্যাবরেটরির কিছু জায়গা যদি ব্যবহার করে বাস বে বা ইন্টারচেঞ্জ করা যায় তাহলে সেটি সাময়িক সমাধান দেবে। একই মত এই এলাকার অনেক মানুষের। সরকার রাস্তার জন্য সরকার রাস্তা ছেড়ে দিলে আমার মনে সরকারের কোনো ক্ষতি হবে না। যদি এই জায়গাটা ভেঙে দিয়ে যদি রাস্তাকে বড় করা যায়, চত্বরটা গুলচত্বর আকারে বড় করা যায়, তাহলে এই প্রবলেমটা সলভ করা সম্ভব। জটিলতার হিসাবে সায়েন্স ল্যাবের মোড়টা হলো সবচেয়ে জটিল ঢাকার মধ্যে। সম্পূর্ণ সমাধান দেওয়া সম্ভব না। আমরা যদি অ্যাডহক কিছু সমাধান দিতে চাই তাহলে সামনে যেই জায়গা এখনো বিল্ট আপ হয়নি সেখানে নিয়ে গ্রেট সেপারেটেড ইন্টারচেঞ্জ করে আমার মনে হয় সমাধানটা দেওয়া যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে সেক্ষেত্রে এমন স্থাপনা করতে হবে যা মেট্রোর সাথে সাংঘর্ষিক হবে না। যারা এই জাংশনগুলিকে তৈরি করছেন তারা কিন্তু পরিকল্পনাতেই বিরাট একটা গলদ রেখে দিয়েছেন। এখানে কিন্তু পথচারীরাও কিন্তু বিদিশা হয়ে যায় যে গাড়ি যে কত ডিরেকশন থেকে আসতে পারে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, সায়েন্স ল্যাবকে ধরে যে মেট্রো তৈরির পরিকল্পনা আছে সেটি নির্মিত হলে এই এলাকার দুর্ভোগ কমবে। রাসেল স্কয়ার হয়ে বসুন্ধরার নিচে দিয়ে সোনারের সামনে দিয়ে ওরা হাতের যে এরিয়াতে কি শেষ হবে। ওটা যদি শেষ হয় কিছুটা জ্যাম লাগো হবে। ঢাকা শহরের অন্য অনেক এলাকার মতো এই এলাকাতেও রয়েছে অবৈধ পার্কিং, তাই দুর্ভোগ যেন সীমাহীন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল প্রকল্পে 24,000 কোটি টাকা বিনিয়োগের বিষয়ে আলোচনা করতে আগামী 8 জানুয়ারি ঢাকা আসছে জাইকার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে এক বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আগামী বছরের মে থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএস সেবা শতকরা 80% অনলাইনে দেয়া হবে। আগামী মে মাস থেকে বিআরটিএস 80% সেবা অনলাইনে দেওয়া হবে। এতে সেবার মান বাড়বে এবং অপকর্ম দুর্নীতিও কমবে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ তরুণরা আবারও অশুভ জঙ্গি তৎপরতা চালাতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখায় আগামীতে রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করলেও বিএনপি হয়তো তা মানবে না। বনানী বা ঢাকার বিভিন্ন জায়গা থেকে তরুণরা নিখোঁজ হচ্ছে, এটা কিসের আলামত? এই জঙ্গি গোষ্ঠী এক হয়ে আবার অপতৎপরতা, অশুভ কোন তৎপরতা চালানোর ষড়যন্ত্রে লিপ্ত। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো, সবাই আমরা সতর্ক থাকি। মহামান্য রাষ্ট্রপতি যতই খোলা মন নিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করুন না কেন, কিন্তু তারা আবারও ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন। নির্দ্বিধায় আমি বলতে চাই, বাংলাদেশে কোনো অবস্থাতেই আজিজ মার্কা নির্বাচন কমিশন আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। মহামান্য রাষ্ট্রপতি তার প্রতি অর্পিত দায়িত্ব অনুযায়ী একটা সুন্দর, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন করবেন। সেই নির্বাচন কমিশন হয়তোবা বিএনপি গ্রহণ করতে না পারে, 2-4টি দল ছাড়া আর কেউ নির্বাচন কমিশনের সমালোচনা করতে পারবে না। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ খামার থেকে সাঁওতালদের উচ্ছেদ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার 1 মাসেও জমির অধিকার নিয়ে সাঁওতালদের সঙ্গে সুগার মিল কর্তৃপক্ষের দ্বন্দ্বের অবসান হয়নি। এখনো অজানা আতঙ্কে খোলা আকাশের নিচে দিন কাটছে সাঁওতালদের। এ অবস্থায় আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। বাপ দাদার সম্পত্তি দাবি করে রংপুর সুগার মিলের বাগদা খামারে বসতি গড়ে তোলা সাঁওতালদের ঝুপড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার পর এখন পোড়া মাটিতে নতুন ফসল ফলানোর কাজ শুরু করেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। ইতোমধ্যে শতাধিক একর জমিতে আখের বীজ লাগানো শেষ হয়েছে। মিল কর্তৃপক্ষ বলছে, আখ লাগানোর কাজে শ্রমিক হিসেবে যোগ দেওয়ার জন্য সাঁওতালদের আহ্বান করা হলে তারা কোনো সাড়া দেয়নি। যদিও দেরিতে কার্যক্রম শুরু করছি, ইতিমধ্যে 180 করে নতুন চারা রোপণ করে ফেলছি। আমরাও কিন্তু এটার জন্য শ্রমিকের অভাব বোধ করতেছি, কিন্তু আসলে ওরা কারো মাধ্যমে ডিমোটিভেটেড হয়ে কিন্তু আসতেছে না। অন্যদিকে উচ্ছেদ হওয়ার পর গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুর গ্রামে অবস্থান নেয়া সাঁওতালরা মানবেতর জীবনযাপন করছেন। কেউ কাপড়ের তাঁবু গেড়ে, আবার কেউ স্ত্রী সন্তানদের নিয়ে ত্রিপলের ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন। সরকার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া ত্রাণের উপর নির্ভর করে চলছে তাদের জীবন জীবিকা। না খায়া দায়া আসি আমরা এই গাছের নিচে, কেউ পাইছি কেউ পাইনি। কত ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকি। আমাদেরকে সরকার দেখে না, বাপ দাদার জমি ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। আর যাদেরকে মারা হয়েছে গুলি করে, আমরা এটার বিচার চাই। এ অবস্থায় বিশিষ্টজনরা বলছেন, এই সংকট মোকাবেলায় সাঁওতালদের সাথে সরকারের আলোচনার কোনো বিকল্প নেই। রংপুর সুগার মিলের পক্ষ থেকে এবং আমাদের এখানে আপনার সরকারের পক্ষ থেকে সাঁওতালদের সঙ্গে আলাপ করে তাদের বুঝিয়ে সুঝিয়ে তারা কি চায়, তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করা। এবং এই আলোচনায় আইনগত দিকগুলোকে আলোচনা করা দরকার এবং মানবিক দিকগুলোকেও প্রাধান্য দেওয়া দরকার। এইগুলোকে পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সমাধানটি আসতে পারে। গত 6 নভেম্বর সুগার মিলের সাহেবগঞ্জ খামারে গড়ে তোলা বসতিতে আগুন লাগিয়ে উচ্ছেদ করা হয় সাঁওতালদের। এ ঘটনাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 সাঁওতাল নিহত হয় এবং পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময় আরো থাকছে। মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার গোপন ভিডিও প্রকাশ বিবিসির। উঠে এসেছে নৃশংসতা আর ধ্বংসযজ্ঞের চিত্র। স্বাধীনতার 45 বছরে বাংলাদেশ রপ্তানি আয়ের রেকর্ড গড়লেও এখনো গুটি কয়েক পণ্য ও বাজারের উপর নির্ভরশীল। এ সময়ে সোনালী আঁশ, পাট তার গৌরব হারালেও অনেকটা এককভাবে বাংলাদেশের রপ্তানি খাতকে এগিয়ে নিয়েছে তৈরি পোশাক। অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তাদের মতে, পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ না নিলে নির্দিষ্ট কিছু পণ্যের উপর নির্ভরতা আগামীতে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। স্বাধীনতার পর 80 দশক পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসত পাট থেকে। 45 বছরে গৌরবের এই পণ্যটি ক্রমে শীর্ষস্থান হারালেও রপ্তানিতে অগ্রযাত্রা থামেনি।
বাংলাদেশ এখন পরিচিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে, যার উপর ভর করে 1972-73-এ 34 কোটি 80 লাখ ডলার থেকে রপ্তানি আয় বর্তমানে বেড়ে হয়েছে 3,400 কোটি ডলারে। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও পণ্য বহুমুখীকরণে ব্যর্থতার কারণে অন্যান্য খাতে রপ্তানি কাঙ্ক্ষিত নয়। তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশ 198টি দেশে চামড়া, কৃষি, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য সহ 744টি পণ্য রপ্তানি করলেও পরিমাণ বেশি না হওয়ায় ঝুঁকি কাটেনি। গার্মেন্টস পণ্য যখন 82% অফ দ্য এক্সপোর্টস আর বাকি সব যদি 18% হয়, তাহলে এই শিল্পে কোনো কিছু হলেই এটা এমপ্লয়মেন্ট থেকে শুরু করে ডলার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এটা এফেক্ট আসবে। অন্য অন্য সেক্টরকে প্যারালালি ডেভেলপ করতে হবে। এদিকে 2021-এ মধ্যম আয়ের দেশ হলে উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে রপ্তানির বাজার ধরে রাখতে উচ্চমানের পণ্য ও দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি সহায়তা চান শিল্পোদ্যোক্তারা। যেভাবে ডিজাইনে আমাদের অগ্রগতি হওয়ার দরকার সেখানে আমাদের হয়নি, কারণ এখানে মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের খুব অ্যাবসেন্ট। অবকাঠামো সাপোর্ট আমাদের না পাওয়া যায় তাহলে এটাকে গ্রোথ আর কিন্তু হবে না। আর নতুন বাজার সম্প্রসারণে ব্রিক্সভুক্ত দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সহ অশুল্ক বাধা নিরসনে পদক্ষেপ গ্রহণের আহ্বান অর্থনীতিবিদদের। রাশিয়া একটা বড় বাজার হতে পারে, ব্রাজিল একটা বড় বাজার রয়েছে, সাউথ আফ্রিকা একটা বড় বাজার রয়েছে, কিন্তু এর প্রত্যেকটি বাজারে আমাদের অনেক উচ্চ শুল্ক দিতে হয়। সরকারের উচিত হবে এই দেশগুলোর সাথে কম শুল্ক পাওয়া যায় সেটির জন্য নেগোশিয়েট করা। অবশ্যই সীমিত পণ্য ও বাজারের উপর নির্ভরতা কাটাতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় ইপিবি। মার্কেট অ্যানালাইসিস করছি একদিকে আমরা, আবার আরেকদিকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা রোডম্যাপ তৈরি করছি। একইভাবে আমরা মার্কেট ডাইভার্সিফিকেশনের জন্য বিভিন্ন দেশের সাথে ট্রেড এগ্রিমেন্ট করার উদ্যোগ নিয়েছে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 6,000 কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হাজরে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ সদরের চরাঞ্চলে এগ্রো কনসার্ন লিমিটেডের কনক এবং ঢাকা সিড কোম্পানির রাজা ওয়ান হাইব্রিড টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। হৃষ্টপুষ্ট বড় বড় টমেটোর গাছ হলেও ফলন নেই। বীজ বিক্রেতারা বলছেন, কোম্পানির লোকজনকে বিষয়টি জানানো হলেও তারা এলাকায় আসছেন না। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। সাইমা আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সদরের চরাঞ্চলে চলতি মৌসুমে আগাম জাতের এগ্রো কনসার্ন লিমিটেডের কনক এবং ঢাকা সিড কোম্পানির রাজা ওয়ান হাইব্রিড টমেটো আবাদ করে প্রতারিত হয়েছেন শত শত কৃষক। কৃষকদের অভিযোগ, ভেজাল বীজের কারণে সময় পেরিয়ে গেলেও হৃষ্টপুষ্ট চোখ জোড়ানো টমেটোর গাছে ফল আসছে না। ফলন না থাকায় দিশেহারা, ঋণের জালে আবদ্ধ একমাত্র টমেটো ফসল নির্ভর চাষিরা। 10 লক্ষ টাকা ঋণ করে হচ্ছি, ঋণ আমি কিনতে দিব, আমার কোনো হয় নাই। আমার নাই বলতে কিছু 20 কাঠা সম্পদ করছে, তাও বাকি ধান বন্ধ করে ক্যাবিনেট হয়ে গেছে। আঙ্গরন মরার দশা, বউ বলান বাচ্চা কাচ্চা লয়া কেমনে যে চলমু, চলার কোনো ব্যবস্থাই নাই। সরকারের কাছে এই আবেদন, আমাদের ক্ষতিগ্রস্ত এই কোম্পানি করলো, এই কোম্পানি আমার ক্ষতিপূরণ দিক। বীজ বিক্রেতারা বলছেন, ভেজাল বীজ বিক্রি করে বিপদে পড়েছেন তারাও। বিষয়টি কোম্পানির লোকজনকে জানানো হলেও তারা এখন আর এলাকায় আসছেন না। বীজের পাশাপাশি অন্য দোকানের অনেক কিছু বাকি দিয়ে আমার মধ্যে প্রায় 20-30 লাখ টাকা বাকি দেওয়া আছে মাঠে। কৃষকের ক্ষতিপূরণ কৃষক তো মনে করেন আমার সবগুলো চাপাই দিচ্ছে আর কি। কৃষক বলতেছে আমাদেরকে কোনো টাকা পয়সা দিব না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। নিয়ম মাফিক হিসাবে আরো 20 থেকে 25 দিন আগে ফলন আসার কথা ছিল, এখন আর আসে নাই। এখন আর 20-25 দিন পরে কতটুকু আসবে এটাও নাই, আসার খুব একটা সম্ভাবনা নাই। কৃষি অফিসারকে এবং উপসহকারী কৃষি অফিসারদেরকে খোঁজখবর নিয়ে জানাইতে বলছি। এই ধরনের যদি জেলা কমিটিকেও জানায়, আমরা বিধি মোতাবেক ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও কৃষকের কোনো হিসেব কৃষি বিভাগের কাছে নেই। তবে স্থানীয়রা জানান, সদর উপজেলার বোরোরচরে প্রায় 90 হেক্টর জমিতে টমেটোর ফলন হয়নি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। আগামী 10 ডিসেম্বর 2 কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী আরও জানান, সারা দেশে 1,20,000 কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 1 বছর পর্যন্ত শিশুকে নীল ক্যাপসুল ও 1 বছর থেকে
59 মাস পর্যন্ত শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে এবং 1 বছর থেকে 59 মাস পর্যন্ত আমরা লাল রঙের ক্যাপসুল আমরা খাওয়াবো। আহ্বান করব আমাদের মায়েদেরকে আগামী 10ই ডিসেম্বরে তার শিশুকে সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টার মধ্যে কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এবং শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। হজযাত্রীরা যে কোনো এয়ারলাইন্সে করে হজে যেতে পারবেন বলে উচ্চ আদালতে দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর আগে 2013 সালের 24 এপ্রিল বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় হজযাত্রীরা শুধুমাত্র বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সে করে হজে যেতে পারবেন। পরে সিদ্ধান্তের বিরুদ্ধে একজন হজ যাত্রী সহ 3 জন উচ্চ আদালতে আবেদন করলে 2014 সালের 20 ফেব্রুয়ারি যে কোনো এয়ারলাইন্সে হজে যাওয়া যাবে বলে আদেশ দেন উচ্চ আদালত। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগ আজ তা খারিজ করে দেন। হজযাত্রীদের শুধু এই দুটি এয়ারলাইন্স না, যে কোনো এয়ারলাইন্সে যেতে কোনো বাধা রইল না। এতে তার হজ প্যাকেজের খরচ কমে আসবে এবং তাদের যে হজের যে ডিউরেশন সেটি কমে আসবে। আগে যেটা 30 থেকে 40 দিন লাগতো, হয়তো এটি এখন 15 থেকে 20 দিনের মধ্যে নেমে আসবে। নানা ধরনের নির্যাতনের শিকার নারী ও শিশুদের সুরক্ষায় 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রা শুরু করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি। উদ্দেশ্য নির্যাতিতদের প্রয়োজনীয় সেবা একই স্থানে দেয়া এবং অপরাধের বিচার নিশ্চিত করা। 15 বছরে দেশের 6টি বিভাগীয় শহর এবং ফরিদপুর মেডিকেল কলেজে চালু করা হয়েছে এর শাখা। তারপরও কতটা নিশ্চিত করা সম্ভব হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মূল উদ্দেশ্য, উত্তর খোঁজার চেষ্টা করেছেন রিপোর্টার শাতিলা শারমিন। তনু, রিশা, খাদিজা, শাহানুরদের নামে বছরের অধিকাংশ সময় উত্তপ্ত থাকে গণমাধ্যম। মানুষের শত আন্দোলন আর প্রতিবাদও বিচার নিশ্চিত করতে পারে না অপরাধীর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বেসরকারি সংস্থা, মানবাধিকার সংগঠন, পুলিশের মামলা বা নারী আন্দোলনের পরিসংখ্যান জানান দিচ্ছে দেশে প্রতি বছর বাড়ছে নারী ও শিশু নির্যাতনের সংখ্যা। পরিসংখ্যান বলছে 2014 সালে দেশের 8টি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির সেবা নিয়েছেন প্রায় 3000 নির্যাতিত নারী ও শিশু। 15 সালে বেড়েছে 270 জন। 16 সালের নভেম্বর মাস পর্যন্ত এ সংখ্যা 3153 জন। মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেবা দিয়েছে সিলেট, এরপরই রয়েছে ঢাকা ও চট্টগ্রামের ওসিসি। কিন্তু অপরাধীর বিরুদ্ধে মামলার ব্যাপারে পরিস্থিতি অনেকটা আগের মতোই। 14 সালে সেবা নেওয়া নির্যাতিতের মাত্র 23% বিচার চেয়ে মামলা করেছেন। 15 সালে তা কমে এসে দাঁড়ায় 21%। আর এবছরের 11 মাসে 25% সেবা প্রার্থী বিচারের জন্য মামলা করেছেন। তখন আর কি দেখছি যে ওসিসির দায়িত্বে থাকা ব্যক্তিরা জানালেন, এই সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়লেও সামাজিক দৃষ্টিভঙ্গি বিচার না হওয়ার কারণ। নির্যাতন তো আগেও ছিল, আগে রিপোর্ট করতো না, অ্যাওয়ারনেসটা বাড়ছে। সামাজিক তো এখন আমরা ওরকম উপরে উঠতে পারি নাই যে আমাদের মাইন্ড সেট আপটা যে জায়গায় যে আমরা দেখে আসতেছি যে ওরকম মেয়েরা ভিক্টিমাইজড হইতেছে, আঙ্গুল তুলে দেখি যে এই মেয়েটা নির্যাতিত হয়েছে। কতটা সফল হয়েছে ওসিসির মূল উদ্দেশ্য? প্রশ্ন ছিল নারী আন্দোলনের নেত্রীদের কাছে। লজিস্টিক সাপোর্টটা বাড়ানো দরকার। গভর্নমেন্টেরও আমাদের সাথে একটা মাঝে মাঝে রিভিউ যদি হয়, স্বরাষ্ট্র সঙ্গে যে স্বাস্থ্যের সম্পর্ক, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকাটাও বাড়ানো দরকার। ফ্যাক্ট ফাইন্ডিং করা, তদন্ত করা, মেডিকেল রিপোর্ট, সুরত হাল থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়ে সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। বিচারের দীর্ঘসূত্রিতাকে নারী ও শিশুকে সুরক্ষায় সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তারা। এখন পর্যন্ত ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশনটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক সেনসিটিভ কেস পরে যে খোঁজ চলে যাচ্ছে অথবা ভয় ভীতি দেখায় নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিক চিন্তা করলে বলবো যে ওয়ান স্টপ ক্রাইসিস যতক্ষণ পর্যন্ত সুফল পাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা স্পিডি ট্রায়াল না করতে পারবো। মামলাটা কমছে এই জন্যই যে এটা কিন্তু একটা ফলো আপের ব্যাপার আছে। ইটস এ লং প্রসেস, টাইম কিলিং, মানি কিলিং এন্ড লটস অফ ম্যানিপুলেশন ইজ দেয়ার। ফলো আপ এবং শেষ পর্যন্ত নেওয়ার জন্য যে ব্যাপারটা, এইটা একটা বড় সমস্যা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে মুক্ত দিবস। দিনটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পতাকা উত্তোলন করে দিনটির উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক রেজানুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেয়ালে আঁকা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রকর্ম ঘুরে দেখেন তারা। প্রতিটি চিত্রকর্মেই স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। পরে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভায় বক্তব্য দেন অতিথিরা। যারা বুঝতে পারবেন এবং ওরা যে করেছে তাদেরকে আছেন, তাদেরকে বলবো তোমরা এগিয়ে যাও এবং আমাদের সাথে আজকে আছেন বীর মুক্তিযোদ্ধা। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার গোপন ভিডিও প্রকাশ করেছে বিবিসি। এতে উঠে এসেছে নৃশংসতা আর ধ্বংসযজ্ঞের চিত্র। প্রকাশিত ভিডিওতে দেখা যায় গোপন ক্যামেরাকে সঙ্গী করে হেঁটে যাচ্ছেন সেদেশেরই একজন নাগরিক। ছবিতে জনশূন্য পোড়া গ্রামের দৃশ্য ধরা পড়ে। এছাড়া হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন সহিংসতারও চিহ্ন উঠে আসে। তবে এই ভিডিও চিত্রের যথার্থতা নিশ্চিত করা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকেই রাখাইনে সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন নিয়ে কূটনৈতিক বিরোধের মধ্যে এবার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার। মিয়ানমারের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়। সম্প্রতি এক জনসভায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগ করলে দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ইরাকের আইএস নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় 60 জনের বেশি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। বুধবার বাগদাদ থেকে 300 কিলোমিটার উত্তর পশ্চিমে আল কাইম এলাকায় এই হামলা চালানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। হামলা একটি মসজিদ ও বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদিকে আইএসের নিজস্ব গণমাধ্যম আমাক নিউজের মাধ্যমে অভিযোগ করা হয়েছে, ইরাকি সেনাবাহিনীর চালানো বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই শিশু। তবে এ বিষয়ে ইরাকি বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আগামীকাল ঢাকা ডায়নামাইটস আর রাজশাহী কিংসের ফাইনালের লড়াই দিয়ে পর্দা নামবে বিপিএল এর চতুর্থ আসরে। পুরো আসরে দাপট দেখিয়ে লিগ পর্বের শীর্ষ দল হওয়ার পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারের খুলনা টাইটান্সের বিপক্ষে দারুণ জয়ের পর আসরের ফাইনাল নিশ্চিত করেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে বহু চড়াই উতরাই পার করে শেষ 4-এ ওঠা রাজশাহী কিংস এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ে পৌঁছেছে ফাইনালের মঞ্চে। রোড টু ফাইনালে দু দলের চলার পথটা কেমন ছিল চলুন দেখে আসি। জমজমাট ইংল্যান্ড সিরিজের পর দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ায় এবারের বিপিএল। দেশের জনপ্রিয় টি-20-র মহাযজ্ঞ এখন শেষের পথে। বিদায়ের রাগিনী বাজছে বিপিএল এর মঞ্চে। আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। মেহেদী মারুফ, সাকিব, সাঙ্গাকারা, মোসাদ্দেক সৈকত, আন্দ্রে রাসেল আর ডোয়াইন ব্রাভোদের দুরন্ত পারফরম্যান্সে লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়েই শেষ 4 নিশ্চিত করেছিল ঢাকা ডায়নামাইটস। চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হওয়ার পথে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে কাগজে কলমে বিপিএল এর সেরা দল। 8 নভেম্বর বরিশাল বুলসের বিপক্ষে 8 উইকেটের বড় জয় দিয়ে বিপিএল মিশন শুরু করে ঢাকা ডায়নামাইটস। 12 ম্যাচে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিদের বিপক্ষে মোট 8 ম্যাচে জয়ের দেখা পায় ঢাকা। 16 পয়েন্ট নিয়ে লিগ পর্বের শীর্ষ দল পৌঁছে যায় শেষ 4-এ। যেই খুলনার সাথে ঢাকা লিগ পর্বের একটি ম্যাচও জিততে পারেনি, সেখানে প্রথম কোয়ালিফায়ারে মাহমুদুল্লাহর দলকে 54 রানে হারিয়ে চতুর্থ আসরে ফাইনালের টিকিট নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ফাইনাল নিশ্চিতের মিশনে রাজশাহী কিংসের পথটা অবশ্য এতটা সুগম ছিল না। লিগ পর্বে 6 ম্যাচের জয়ে 12 পয়েন্ট নিয়ে রান রেটের হিসেবে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে চতুর্থ দল হিসেবে আসরের শেষ 4 নিশ্চিত করে রাজশাহী। গত কয়েক ম্যাচে অধিনায়ক ড্যারেন স্যামির জ্বলে ওঠা টনিক হিসেবে কাজ করেছে রাজশাহীর এই সাফল্যে। খুলনা টাইটান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে রাজশাহী কিংস। সে ম্যাচে মাত্র 3 রানে হেরে যায় রাজশাহী। আর লিগ পর্বের শেষ ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে 6 উইকেটের জয়ে শেষ 4-এ পৌঁছে রাজশাহী। এলিমিনেটরে গেইল তামিমের শক্তিশালী চিটাগাংকে 3 উইকেটে হারানোর পর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে রাজশাহী কিংস। এক পাশে সাকিব, নাসির, সাঙ্গাকারা, ব্রাভোর ডাইনামাইটস, অন্য পাশে স্যামি সাব্বির মিরাজের কিংস।
শেষ হাসি যেই হাসুক, ক্রিকেট পাগলদের প্রত্যাশা ফাইনাল ম্যাচটা হোক ফাইনালের মতোই। নাসির সুলতান, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, আঞ্চলিক কমান্ডার সহ পুঁজির 5 সদস্য আটক, 12টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ। বিশেষ জজ আদালতে বেগম জিয়ার উপস্থিতিতে দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন মুলতবির আবেদন মঞ্জুর করে 15 ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ। নাটোরের 3 যুবলীগ কর্মী হত্যার ঘটনায় প্রশিক্ষিত বিশেষ বাহিনীকে দায়ী করে পরিবারের হত্যা মামলা, আসামি করা হয়েছে অজ্ঞাত 16 জনকে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসির সঙ্গে মেয়র প্রার্থীদের সংলাপ, আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাখাওয়াতের, অস্ত্রবাজ আর বহিরাগতদের আটকের দাবি আইভির। এবং দুর্নীতি ইস্যুতে বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো অবস্থানে, রাষ্ট্র এখন দুর্নীতি প্রতিরোধে সক্ষম, অভিমত সিআইডি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।